জোকসটা হচ্ছে এক লোক হচ্ছে ইয়েতে লঞ্চে উঠছে, হ্যাঁ, তো অনেক লঞ্চের লোকজন, এক মহিলা পড়ে গেছে পানিতে, তো হঠাৎ করে একটা ছেলে ঝাঁপ দিয়ে পরে মহিলাকে উঠেছে, সবাই ছেলেটাকে অনেক ইয়ে করে বলছে আপনি তো ধন্যবাদ, বীর, অনেক ধন্যবাদ খুব দিচ্ছি। ভালো মানুষ, এইভাবে উঠেছেন। সে বলে এই মিয়া ধন্যবাদ দেওয়ার আগে বলেন আমার ধাক্কাটা মারছিল কে?" হ্যাঁ, এই ধাক্কা মারার কারণে সে পড়ে গেছে, উঠাইতে বাধ্য হয়েছে। তো মার্টিনেজ ছিল তাই, এরকম। সে ভালো খেলেন, সে বাধ্য হয়েছে, এত পরিমাণে বল আসতেছিল, হ্যাঁ। সে ভালো খেলতে বাধ্য হয়েছে এবং একটার পর একটা সেভ করতে বাধ্য হচ্ছে। বাধ্য। শুভ সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠানটা জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে আপনাদের সামনে আনা হয়। আমি আছি মারিয়া সালাম, আমার সাথে আছেন তানজিন সিয়াম এবং হীরা তালুকদার। আর যেটা প্রতিদিনই যেটা আমরা বলি, আসলে এই শোটা তো দীর্ঘ 1.5 মাস ধরে, মানে বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু সম্ভবত এই নামে এটাই আমাদের শেষ শো আজকে। কারণ বিশ্বকাপের যে বিশ্ব উন্মাদনা বলেন, বিশ্ব ঝড় বলেন বা মিলন মেলা বলেন, সেটা আসলে গতকাল রাতে ভেঙে গেছে, কিন্তু তার রেশটা এখনো আছে। বেসিক্যালি আজকে অনুষ্ঠান আমরা সেই রেশটা নিয়ে আলাপ করব। তার আগে যেটা বলি যে সত্যি কথা বলতে কি, যে এতদিন যে ওয়ার্ল্ড কাপ চলছিল, মানে একটা কেমন জানি একটা মনে হতো যে একটা গতির ওপরে আছে লাইফটা, এবং আজ থেকে মনে হয় সেই সেই গতিটাকে আমরা একটা ভাইব্রেন্সি ছিল খুব। হ্যাঁ আমরা একটু মিস মিস করব। করবো। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আসলে আর তো বলে না, যেটা যে মূল তো হচ্ছে গতকাল রাতের ম্যাচটা নিয়ে এখন আমরা কথা বলবো। যে গত পরশুদিন আমরা যে আলাপটা করেছিলাম হীরা ভাই আর আমি এখানে, সেটাতে কিন্তু আমরা যে ধরনের প্রেডিকশনগুলো করেছিলাম বা যা মনে করেছিলাম আশঙ্কা বা সম্ভাবনা, মোটামুটি কিন্তু 80% আমাদের সব Almost. প্রেডিকশনই কিন্তু অলমোস্ট Almost অলমোস্ট মিলে গেছে। মিলে গেছে, এবং পুরো টুর্নামেন্টই এরকম হয়েছে। হ্যাঁ, এবং মাঠে যে অবস্থানের কথা বা তাদের লাইন আপের কথা এবং যে প্রেডিকশনগুলো হীরা ভাই করেছিল, যে অ্যাকচুয়ালি মানে আর্জেন্টিনা যদি তারা আগের খোলস ছেড়ে না বের হতে পারে, তাহলে এখানে পেরে ওঠা খুবই মুশকিল। তো ঘটনাটা কিন্তু তাই হয়েছে। এটা মনে হয় হীরা ভাই আর একটু ভালো ব্যাখ্যা করে বলে দিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আপা। মানে বিষয়টা হচ্ছে যে আমি আগের ওই এপিসোড থেকেই আমি বলি যে এটা খেলার আগে ছিল, খেলার পরে যেটা বলেছেন যে 80 ভাগ, আমি বলবো 80 ভাগ না, আমি যেই কটা কথা বলেছিলাম, হ্যাঁ অলমোস্ট কিন্তু ওইটাই ওইটাই হয়েছে। হয়েছে। আমি বলেছি যে আর্জেন্টিনা যদি তার স্বাভাবিক খেলাটা খেলে, আগে যেটা খেলেছে, হ্যাঁ। এবং স্পেন যদি তার স্বাভাবিক খেলাটা খেলে, যেটা এই টুর্নামেন্টে এই খেলে, তাহলে টুর্নামেন্টে। এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের কোনো সম্ভাবনা নাই। না। এবং এখানে আমি বলেছিলাম আর একটা কথা, এটা খুব অড শোনালেও আমি বলেছিলাম যে আর্জেন্টিনা আসলে ওই অর্থ বলই পাবে না, যেটা আসলে সবাই শুনে আমাদের দর্শকরা অনেকে সেরকম কমেন্টস করেছিল যে এটা আসলে আপনি কি ধরনের কথা বলতেছেন। হ্যাঁ, আর্জেন্টিনা বলবে মানে হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বা এরকম হতেই পারতো। হ্যাঁ, বাংলাদেশে যেতে পারে, আর্জেন্টিনার এই সমর্থক খুব বেশি, fans বা মানে এই সিজনাল যে ফ্যান একটা একটু বেশি। কথা যে বলই পাবে না, ফাইনালে কি এটা হয় নাকি কোনোদিন? দেখেন, আমি এটা কথাগুলো বলেছিলাম কিন্তু যে গাণিতিক হিসাব করে একেবারে অবশ্যই, পুরো একটা ম্যাচটা সমীকরণ মিলিয়ে। শুরু থেকে, এই শুধু এই টুর্নামেন্ট না, আমি গত 3-4 বছরে যে স্পেনের যে খেলাটা দেখেছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, ওই হিসাবে আমি বলেছিলাম ওই সমীকরণটা ওই সমীকরণ থেকে, এবং সেই সমীকরণ অনুযায়ী এই বিশ্বকাপে কিন্তু দুই দল একইভাবে খেলেছে। আর্জেন্টিনা এই পর্যন্ত আসারই কথা না। না। আর্জেন্টিনা এই পর্যন্ত এসছে, আমি বারবারই বলেছি যে আর্জেন্টিনার খুবই লাকি টিম, কারণ হচ্ছে তারা শুরুতেই আসছে, কেপভার্দের সঙ্গে খেলা পড়ছে, কেপভার্দে তাদের থেকে শক্তিমত্তা মানে অনেক পেছনে, ranking-এ কম, অনেক পেছনে, কেপভার্দের সাথে স্ট্রাগল করা লাগছে। তারপরে খেললো তারা মিশরের সঙ্গে, সেখানে স্ট্রাগল করলো, তারপরে খেললো মরক্কোর সাথে, সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের সাথে, হ্যাঁ। সেখানে স্ট্রাগল করলো, এবং ইংল্যান্ডের সাথে খেলা, ইংল্যান্ড বড় দল ছিল, কিন্তু ইংল্যান্ডের সাথে হলো উল্টা কাজ। ইংল্যান্ড নিজেরা একটা গোল দেওয়ার পর হঠাৎ করে কি মনে হলো, তারা সব নিচে নেমে গেল, ডিফেন্সিভ হয়ে গেল, এবং তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার কারণে আর্জেন্টিনার সুযোগটা লুফে নিয়ে কিন্তু ফাইনাল পর্যন্ত এসেছে। মানে হচ্ছে ঘটনাক্রমে, আমি আজকে বলি যে সত্যিকার অর্থে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে ঘটনাক্রমে, ঘটনা। আর্জেন্টিনা এই পর্যন্ত আসারই কথা না। তাও আবার স্পেনের মতো, মানে এরকম দুর্দান্ত পারফরমেন্স যাদের, হ্যাঁ। যে গত 38টা ম্যাচ কিন্তু টানা তারা জিতেছে। জয়ী হয়ে আসছে। স্পেনের এর আগে জানেন যে 37 ম্যাচ ছিল, স্পেন লাস্ট ফ্রান্সের ম্যাচে জেতার পরে কিন্তু তারা ইটালির যে 37 ম্যাচের একটা বিশ্ব রেকর্ড ছিল অপরাজিত টানা, স্পেন কিন্তু ফাইনালে জিতে সেই অপরাজিত এই
ধাক্কাটা মানে এই যে অপরাজিত থাকে এটাকে সামনে নিয়ে গেল এবং 38 ম্যাচে এককভাবে এখন শীর্ষে টানা 38 ম্যাচ। আপনি জানেন যে এই যে 38 ম্যাচ জেতা আবার একটা রেকর্ড করতে হলে আর একটা দেশকে অনেক শতাব্দী। টানা 38 ম্যাচ জিততে হবে বা জিততে হবে। অপরাজিত থাকতে হবে, এটা কিন্তু বিশাল টাফ। এটা খুবই টাফ। তারপরে ধরুন যুগ লেগে স্পেন যায়। আরেকটা যেটা করেছে যে এই বিশ্বকাপে আরেকটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে যে মাত্র এক গোল কনসিড করে হ্যাঁ মাত্র একটা গোল খেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং ওই একটা গোল একটা ম্যাচে শুধু একটা গোল খেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। এটা এটা আসলে এবং বিশ্বকাপে আরেকটা হয়েছে যে টানা 7 ম্যাচ তারা হচ্ছে যে বিজয়ী। বিজয় এবং টানা 6 ম্যাচ হচ্ছে মানে এই বিশ্বকাপে 6টা ম্যাচে তারা গোল খায় না। গোল খায় না। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। এটা বিশ্বকাপের 6 ম্যাচে কোনো গোল খাবে না এরকম কোনো রেকর্ড নেই এখন পর্যন্ত। তো ধরেন আমি এই আগের প্রসঙ্গে আসি যে আর্জেন্টিনার কথা বললাম, যে আর্জেন্টিনা যেভাবে আসছে এই পর্যন্ত আসারই কথা না আর্জেন্টিনার, যেটা তারা আসছে এটা হচ্ছে একেবারে তাদের গুড লাক আমি বলবো। হ্যাঁ গুড লাক, এখন এই গুড লাকের মধ্যে অনেক কিছু আসতে পারে। আপনি বলতে পারেন যে রেফারির ফেভার, ফিফার ফেভার, অপোনেন্টের ভুল, সব কিছু মিলিয়ে আমি বলবো গুড লাক আর্জেন্টিনার। এই কারণে তারা ফাইনাল পর্যন্ত এসছে। কিন্তু সব সময় তো আর এই গুড লাক কাজ করবে না। Good luck যখন কাজ আপনি করবে না। চূড়ান্তভাবে একটা ভালো টিমের, টুর্নামেন্টের সবচেয়ে ভালো টিমের মুখোমুখি হবেন এবং সেই টিমটা যদি তার তুলনায় অনেকটাই দুর্বল হয়, আমি বলবো যে আর্জেন্টিনা অনেকটাই দুর্বল। আপনি যা দেখেছেন আপা সিয়াম ভাই, আমি বলি যে যেটা দেখেছেন সেটা আপনারা ভুল দেখছেন। এখন বলি এই টুর্নামেন্টে আর্জেন্টিনার খেলা আপনারা সবাই ভুল দেখছেন, কারণ হচ্ছে যে লিওনেল মেসি, অবশ্যই লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, কোনো সন্দেহ নাই, বিশ্বের সেরা স্ট্রাইকার, সবচেয়ে বেশি সে হচ্ছে যে বিশ্বকাপে ইয়ে করছে, হ্যাঁ দ্বিতীয় সর্বোচ্চ গোল, বেশি বিশ্বকাপ খেলেছে, 6টা বিশ্বকাপ খেলেছে এবং তার পারফরম্যান্স। কিন্তু আপনি দেখেন এই বিশ্বকাপে এসে মেসি ফার্স্ট রাউন্ডের পরে যেই কটা ম্যাচ খেলেছে কাদের সঙ্গে খেলেছে, তাদের সঙ্গে মেসি পুরো ম্যাচটাই কি করেছে, মানে তেমন কোনো বড় বিশ্ব তারকার সাথে কিন্তু আপনি দেখেন। আমি একটা বিশ্লেষণ করি, ধরেন এটা তো রেকর্ড প্রোগ্রাম, এটা তো থেকে যাবে, পাবলিক দেখছে, হ্যাঁ মানুষ দেখছে, তাদের কাছে আমি একটা জিনিস তারা নিজেরা বিশ্লেষণ করতে পারবে। আর্জেন্টিনা কেপ ভার্দের সঙ্গে খেলেছে, মেসি খেলেছে, মিশরের সাথে খেলেছে, সুইজারল্যান্ডের, তারপর ইংল্যান্ডের। আপনি বলেন এই ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে কেন 80 মিনিটের পরে তারপরে স্ট্রাগল করে জিতা লাগছে? মানে আর্জেন্টিনা তাহলে মেসি কি 10 মিনিট খেলছে প্রতি ম্যাচে? মেসি যদি এতই ভালো খেলে থাকে তো এই 80 মিনিট কি করছে মেসি? হ্যাঁ প্রত্যেকটা ম্যাচে 80 মিনিট মেসি কি করছে? এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু অনেকগুলো 50-50 ডিসিশন কিন্তু আর্জেন্টিনার ফেভারে গেছে। হ্যাঁ আপনি দেখেন যে সে অ্যাসিস্ট করছে, কখন অ্যাসিস্ট করছে? ইংল্যান্ড ম্যাচে যখন অ্যাসিস্ট করছে সে, তখন ইংল্যান্ডের 11 জন প্লেয়ার ডিফক্সের মধ্যে, তখন পুরা মাঠ ফাঁকা, তখন একটার পর একটা অ্যাসিস্ট। আর্জেন্টিনা কেন, আমাদের একে তপু বর্মন এই অ্যাসিস্ট করতো। আমি আপনাকে বলি, হ্যাঁ আপনার এই যে সুইজারল্যান্ডের ম্যাচে কি হয়েছে, সুইজারল্যান্ডের ম্যাচে যখন আর্জেন্টিনা একটা গোল, তারপরে যখন সুইজারল্যান্ড একটানা প্রেশার দিচ্ছিল, মেসি তখন কোথায় ছিলেন? তারপরে যখন সুইজারল্যান্ড গোল শোধ করলো তখনও মেসি কোথায় ছিলেন? আবার যখন সেই 5 মিনিট বাকি তখন মেসি আসছে। কেপ ভার্দের সঙ্গে 5 মিনিট বাকি, হ্যাঁ এই যে মিশরের সঙ্গে, মিশর যখন 2টা গোল দিয়ে দিল সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে তো মেসির ছায়াও দেখি না। সেকেন্ড হাফে যখন সবচেয়ে বেশি সেকেন্ড হাফে যখন মিশর 2টা গোল দিয়ে দিল, পরপর 2টা গোল না 3টা গোল দিল, একটা গোল বাতিল হলো, তখন মেসি কোথায় ছিল? মেসি প্রতিবারই আবির্ভূত হয় কি 80 মিনিটের পরে? এবং এটা কি বড় প্লেয়ারের কাজ? আরেকটা বিষয় যেটা গতকাল রাত্রের ম্যাচে যেটা আমরা যেটা বলছিলাম, যে আসলে মেসির সাথে যিনি খেলবেন স্পেনের, মানে মেসিকে ট্যাকেল দেওয়ার জন্য আসলে রদ্রি ওখানে খেলছে, হ্যাঁ তো দেখা যাচ্ছে যে মেসি আসলে তার সামনে খুবই নিষ্প্রাণ। হ্যাঁ আমি কালকের ম্যাচ প্রসঙ্গে আসতেছি আপনার, সেটা হচ্ছে যে এই যে মেসির যে 10 মিনিট করে খেলা প্রতি ম্যাচে, এই পুরো টুর্নামেন্টে এখানে কিন্তু এই 10 মিনিট করে খেলছে নকআউট পর্বে এসে মেসি। এর আগে মেসিকে দেখা যায় না। যখন আর্জেন্টিনা অল আউট অ্যাটাকিং এ গেছে, আর্জেন্টিনার 10 জন মিলে অ্যাটাক করছে, যখন অপোনেন্ট নিচে নেমে গেছে তখন মেসি অ্যাসিস্ট করছে। এটা আমরা দেখতে পেয়েছি একদম শেষ মুহূর্তে, এক্সট্রা টাইমেরও। হ্যাঁ ওটাই আমি বললাম যে লাস্ট 10 মিনিট, লাস্ট 5 মিনিট আর্জেন্টিনা, মেসি কি 5 মিনিটের প্লেয়ার? আর ভাই কালকের ম্যাচে একটা যদি 90 মিনিটে, আমি যখন খেলা দেখছিলাম 90 মিনিট শেষে আমি দেখলাম স্পেনের মনে 22টা শট ছিল, অন টার্গেটে 14টা, অপরদিকে আর্জেন্টিনা 0, দুটোই 0-0। না পরে যেটা হয়েছে সেটা অফ টার্গেটে, অন টার্গেটে পুরো ম্যাচই ছিল না। পরে যেটা হয়েছে ওই দুইটা আবার ওই পরে হয়েছে অফ টার্গেটে। আর মেসির কথা বলি, তারপরে পাসগুলো এক্সট্রা টাইমে যে আর্জেন্টিনার মনে হয় পাস বেড়েছে, কিন্তু
তার আগে মানে ওই সমতা যদি ধরেন আর্জেন্টিনার তাহলে টোটালি আসলে, পাস হচ্ছে মানে পাস না, আর্জেন্টিনার বল দখলে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 35%, হ্যাঁ, স্পেনের হচ্ছে 65%। 65%। এই যে 35, এইটা একটা পর্যায়ে 90 মিনিট পর্যন্ত 30-এর মধ্যে ছিল। হ্যাঁ, ওরা এক্সট্রা টাইমে গিয়ে কিছুটা বেড়েছে এবং ওইটা আবার এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে। তো আমি মেসির কথা বললাম যে মেসির চূড়ান্ত যে খেলাটা, মেসি যে আসলে সেই 22-এর মেসি এবারে ছিল না। মেসি আসলে যত বলা হচ্ছিল মেসি দিন দিন আরো ভালো খেলছে, আরো ভালো, আসলে বিষয়টা তা না। মেসি কালকেই দেখা গেছে হি ইজ টায়ার্ড, না অবশ্যই একেবারেই টায়ার্ড। তার বয়স হয়েছে, আছে। তার 39 বছর বয়স, সে টায়ার্ড। সে আসলে ওইভাবে বড় দলের সাথে, মেসি যদি এই বিশ্বকাপে আপনি দেখেন স্পেন যাদের সাথে খেলছে, মেসি যদি বেলজিয়ামের সাথে খেলতো, মেসি যদি পর্তুগালের সাথে খেলতো, মেসি যদি উরুগুয়ের সাথে খেলতো, মেসি যদি ফ্রান্সের সাথে খেলতো, একই কাজ তাদের জন্য একই কাজ করতো। মেসি কিন্তু এরকমই খোলসবন্দি থাকতো। আবার সেই তুলনায় দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যাঁ তিনিও তো সমপর্যায়েরই মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু উজবেকিস্তান মানে মেসি যে দলগুলোর সাথে খেলে এসেছে তার বিপক্ষে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করেছে। অন্যান্য দলগুলো কিন্তু তার আবার কঠিন ছিল। হ্যাঁ, আর গতকালকের ম্যাচে আপনি দেখেন যে এখানে মেসি যেটা হয়েছে যে কমপ্লিটলি মেসি প্যাকেট হয়ে গেছে, একদম বন্দি হয়ে গেছে, অথবা সে পারেই না ওই জায়গাটা সে কন্ট্রোল করতে। সে যখন দেখছে যে মেসিকে এখানে, আলভারেজকে এবং মেসিকে যখন স্পেন যখন একদম বিচ্ছিন্ন করে ফেলছে, তখন দুইজনে সুর করে নিচে নেমে গেছে। দেখে উপরে আর বল পাচ্ছে না, ফার্স্ট হাফ পর্যন্ত কোনো বল পাচ্ছে না। আলভারেজ মেসি দুইজন নিচে নামলো, নিচে নেমে তারপরে দেখি যে মেসি একটু বল পাওয়া শুরু করছে। এখানে কিন্তু স্পেনকে একটু ক্রেডিট দিতে হয়। তখন কিন্তু মেসি কিন্তু আমি দেখছিলাম যে ওর পিছনে নেমে খেলতেছে, আবার এমনও হয়েছে যে কয়েকটা গোল কিন্তু আবার মেসি বাঁচিয়ে দিয়েছে। না ওইটাই স্পেনকে তো এই কাজটা তো স্পেনের জন্যই হয়েছে মূলত। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলি না মেসি তো ওই যে অ্যাসিস্টগুলো করছে, খেলছে 10 মিনিট, হ্যাঁ কাদের সঙ্গে খেলছে, তারা স্পেনের মতো তার খেলতে পারে না। স্পেন যখন স্পেনের মতন খেললো, তখন এখানে যখন ওই জায়গাটায় আপনার খেললো, ফাবিয়ান রুইস খেললো এবং রদ্রি, ফাবিয়ান রুইস এবং রদ্রির সামনে মেসিকে মনে হচ্ছে অসহায়। মানে সত্যিকার অর্থে যখন আপনি আসলে ব্র্যান্ড নাম খেলার মাঠে এগুলো চলে না, বুঝছেন? এইসব নাম ধাম, হ্যাঁ বড় প্লেয়ার বিশ্বসেরা আপনি খেলতে যখন আসবেন তখন আপনাকে খেলতে হবে। ওখানে কিন্তু ফাবিয়ান রুইস খেলে, রদ্রি কিন্তু খেলে ওখানে, হ্যাঁ মিকেল মেরিনো খেলে ওখানে, এবং ওই জায়গাটা কোনো ধরনের স্পেস পায় না। হ্যাঁ, ফাবিয়ান রুইস যখন ওখানে খেললো মিডফিল্ডে এবং রদ্রি, এই জায়গাটা মূলত ফাবিয়ান রুইস এবং রদ্রি নাকি এই দুইজনে কিন্তু মূলত মেসি এবং আলভারেজ দুইজনকে প্যাকেট করে ফেলছে। আবার আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইন, ওরা যদি মিডফিল্ডটা ভেঙে তারপরে তো ওদের ডিফেন্সটা ভাঙতে পারে, মিডফিল্ডটা ভেঙে সামনে যেতে পারেনি, এটা একটা বিষয়। আবার দেখা যাচ্ছে যে যদি এই বিশ্বকাপে আমরা যদি গোলের স্ট্যাটিস্টিক্স একটা নিই, তাহলে স্পেন হচ্ছে মাত্র একটা গোল খেয়েছে, সেখানে আর্জেন্টিনা কিন্তু আটটা গোল খেয়েছে। তো সেই অনুপাতেও কিন্তু 1:8 একটা দেখেন আপা, আর্জেন্টিনা যে গোল খেয়েছে, এই প্রতিটা গোল 8টা গোলে কিন্তু সে ম্যাক্সিমামে হচ্ছে যে এর সঙ্গে ওই যে র্যাঙ্কিং না এই যে র্যাঙ্কিং এর নিচে এবং নকআউট পর্বে একদম সে শুরু থেকে 32 থেকে হ্যাঁ রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এমন কোনো ম্যাচ নাই আর্জেন্টিনা গোল খায়নি। হ্যাঁ, সে প্রতি ম্যাচেই একটা দুইটা করে গোল খেয়েছে। হ্যাঁ, প্রতি ম্যাচে একটা দুইটা করে গোল খাইতে আছে। প্রতি ম্যাচে আগে গোল খেয়েছে শুধুমাত্র সুইজারল্যান্ড ছাড়া। সুইজারল্যান্ডের গোল দেওয়ার পর একটু পর আবার গোলটা খেয়ে গেছে। তো এই হচ্ছে আর্জেন্টিনার অবস্থা। আর যদি ধরেন স্পেন, তো আর্জেন্টিনার মতনই খেলছে। আমি বলবো না যে আর্জেন্টিনা খারাপ খেলছে কালকে। আর্জেন্টিনার যেটা খেলার কথা, তার যতটুকু সামর্থ্য সে অতটুকু খেলছে, এবং স্পেনও তার যতটুকু সামর্থ্য ততটুকু খেলছে। স্পেনের সামর্থ্য হচ্ছে হিমালয় পর্বত, আর্জেন্টিনার সামর্থ্য হচ্ছে আমাদের কেউ করার আগে। হ্যাঁ, তো শুধু আর্জেন্টিনাই না, মানে স্পেন যে খেলাটা দেখালো এই বিশ্বকাপে আসলে অন্যান্য দলগুলোর থেকে বলবো যে স্পেন যোজন এগিয়ে আছে। স্পেনের সামনে খুব ম্লান হয়ে গেছে। আপনি এইখানে আমি যদি বলি যে স্পেনের যদি লাইন আপটা দেখেন, আপনি স্পেনের যে পুরা টুর্নামেন্ট, আজকে তো শেষ দিন, আমরা বলি যে পুরা টুর্নামেন্টে তাদের যে পাও কুবার্সি এত দুর্দান্ত খেলেছে। এই ডিফেন্ডার, সে কিন্তু পাও কুবার্সির বয়স কত আপনার 20 বছর বয়স, সে কিন্তু উপরে উঠেও খেলছিল, উপরে উঠে খেলে, নিচে খেলে। তারপরে আপনার আরেকজন হচ্ছে তাদের পেদ্রো পোরো, সে হচ্ছে 2টা গোলও দিয়েছে, সেন্টার ডিফেন্ডার। পাও কুবার্সি কিন্তু এবার সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে, 19 বছর বয়স প্রত্যেকে। তারপরে লোপার্তে
লোপার্তে তো এম্পায়ার ল্যাপার্তে হচ্ছে স্পেনের সেরা ডিফেন্ডার, কাগজে কলমেই, সে তো খেলবেই স্বাভাবিক। এবং লেফট ব্যাক কুকুরেলা এই স্পেন যতক্ষণ খেলছে এই টুর্নামেন্টে কুকুরেলা ততক্ষণ খেলেছে। কুকুরেলা কিন্তু শুরু থেকে নামে শেষে এবং ফাইনাল পর্যন্ত। এমনকি তাদের বেঞ্চে যারা ছিল, যারা পরে নেমেছে, আপনি দেখেন নিকো উইলিয়ামস করে নামলো, ফেরান তোরেস, আপনি দেখেন ফেরান তোরেস, তারপরে আপনার এই যে নিকো উইলিয়ামস, পেদ্রির মতন প্লেয়ার। পেদ্রি পৃথিবীর অন্য কোনো দেশে হইলে এটা প্রথম একাদশে খেলতো এবং হচ্ছে সে 90 মিনিট খেলানো লাগতো, কারণ এই পেদ্রো হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ডার। সেই পেদ্রোকে তারা হাফ টাইমের পরে না 60 মিনিট 70 মিনিটে পরে নামায়, এক ম্যাচে দেখেন 80 মিনিট পরে নামায়। তারপর আবার মিকেল মেরিনো তো দরকার নাই, মিকেল মেরিনো, এখন মিকেল মেরিনোকে নামাবে, উইলিয়ামসকে নামাবে কোন জায়গায়? ধরেন উইলিয়ামস একটু চোটে ছিল, তা উইলিয়ামস তাদের সেরা উইঙ্গার, এত সন্দেহ নাই। তো নিকো উইলিয়ামস কালকে একদম শেষে নামাচ্ছে, কারণ হচ্ছে উইলিয়ামসের পরিবর্তে ওখানে যে খেলে অ্যালেক্স বায়ানা, তো যেই ধরনের তার ড্রিবলিং, যেই তার গতি এবং প্রেসিং, অ্যালেক্স বায়ানাকে একটা সময় মনে হয় সে কি স্ট্রাইকার নাকি উইঙ্গার নাকি মিডফিল্ডার, এমন কোনো জায়গায় মাঝে মাঝে ডিফেন্সে, মানে অ্যালেক্স বায়ানা হচ্ছে তাদের একটা সম্পদ আমি বলবো। হ্যাঁ, অ্যালেক্স বায়ানার থেকে টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড হচ্ছে নিকো উইলিয়ামস, কিন্তু অ্যালেক্স বায়ানা হচ্ছে যে এই টুর্নামেন্টে জীবন দিয়ে যে খেলা এবং তার সামর্থ্যের সবটুকু না তার থেকেও বেশি দেওয়াটা, এই অ্যালেক্স বায়ানার কথা কেউ বলে না, হয় তার কেউ বলবেও না। আমি দুইটা প্লেয়ারের কথা বলি, দুই কোনার দুইজন যাদের কথা কেউ বলে না, আমরা বড় প্লেয়ারদের কথা বলি, একটা হচ্ছে অ্যালেক্স বায়ানা, একটা হচ্ছে পেদ্রো পোরো। এই দুইটা প্লেয়ার কিন্তু স্পেনের সম্পদ, এটা নিয়ে কেউ আলোচনাও করে না, কেউ তাদের নামও জানে না। দুর্দান্ত এই পুরো টুর্নামেন্টটা তারা খেলেছে এবং একটা সময় ট্রল হচ্ছিল যে ওই গোল পোস্টের মধ্যে বালিশ নিয়ে তাদের গলি হচ্ছে যে ঘুমাচ্ছে, কারণ আসলে ওই অ্যালেক্স বায়ানা আর পেড্রো পোরো, এরা যে এদের যে তাদের, আপনি কালকেও তাদের ডিফেন্স, আমি অবশ্য কালকে খেলা যদি আপনি বলেন যে আমি কালকে ডিফেন্সও ভালো খেলছে, ডিফেন্স তো এই টুর্নামেন্টের ডিফেন্সটা দুর্দান্ত খেলে অ্যালেক্স, এখানে আপনার পেদ্রো পোরো, পাউ কুবার্সি, লাপার্তে এবং কুকুরেলা চারজনে দুর্দান্ত খেলেছে, কোনো সন্দেহ না। কিন্তু কালকের ম্যাচটায় এই চারজন ওইভাবে খেলা লাগে না, কারণ হচ্ছে এমন ভাবে মিডফিল্ড কভার করছে, মানে এইটা আনবিলিভেবল। সিমনের কাছে তাদের স্পেনের গোলকিপার সিমনের কাছে বল যাবে কি? আরে বাবা, কালকে তো ডিফেন্ডারের কাছেই বল যায় না। আমরা যখন খেলা দেখছিলাম আমরা বলে এটা আলোচনা করছিলাম যে সিমন মনে হয় ওইখানে পেনাল্টি প্র্যাকটিস করছে, যদি লেগে যায় এই হিসাবে তো কিছু করার নাই। আমি পুরো ম্যাচে একবার মনে হয় সিমনকে একটা শট নিতে দেখেছি, জাস্ট একবার শট, তাকে শট নিতে কয়েকটা কারণ হচ্ছে তার কাছে সিমনের কাছে ব্যাক পাস দিছিল, এইজন্য শট আর্জেন্টিনার কেউ দেয় না। সিমন কিন্তু আরো অনেক এগিয়ে এসে খেলছে, বক্সের বাইরে এসে খেলছে। কালকে দেখলাম যে সিমন তো দূরের কথা, তাদের ওই যে ডিফেন্ডাররাই বল পাচ্ছে না, মানে স্পেনের ডিফেন্ডারই ঠিক মতন কিন্তু বল পায় না। কালকে অ্যালেক্স বায়ানাকে ওই পেড্রো পোরোকে দেখলাম অনেক উপরে উঠে গেল, আর কুকুরেলা পুরোটা টাইম কালকে ডিফেন্স ঠিক মতো খেলেই না, পুরোটা টাইম মিডফিল্ড খেলেছে। কারণ তো এখানে আছে ঠিকই দিচ্ছে, একটার সাথে একটা রিলেটেড, যখন ডিফেন্সে চাপ না পড়বে তখন ডিফেন্ডার, ওই যে কুকুরেলার মতন যারা ডিফেন্ডার আছে, যারা হচ্ছে যে সব সময় উপরে উঠে খেলে, এই কুকুরেলা কালকে কি করছে, ডিফেন্সে যেহেতু প্রেসার নাই, আলভারেজের কোনো খবর নাই, মেসির মাঝমাঠে, তখন কুকুরেলা করলো আস্তে উপরে ওভারল্যাপ করলো, সে উপরে উঠে খেললো। তখন হয়েছে কি, তাদের যে তিনজনের মূল মিডফিল্ডার সেটা হয়ে গেছে চারজন, তখন মিডফিল্ড আরো শক্তিশালী হয়ে গেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং করে তাদের যে আপনার একটা পর্যায়ে যে আপনার তাদের যে একমাত্র মিডফিল্ডে কালকে চোখে পড়ছিল একজন খেলছে, সে হচ্ছে আর্জেন্টিনার, সে হচ্ছে এনজো ফার্নান্দেজ। সে তো লাল কার্ড খেয়ে যখন গেল, সে টেম্পার লুজ করছে কোন জায়গায়, সিএম ভাই বলতেছিলেন না তখন যে টেম্পার লুজটা করছে, যখন টেম্পার লুজ করে না, সে ইচ্ছা করে করছে এটা। সে যখন হলুদ কার্ডটা ওখানে খেলো যেটা ইয়েতে একদম ওইটা গোল করে, ওইটা কিন্তু স্পেনের গোল হয়ে যায়। সে ছিল তাদের একদম ডি বক্সের লাইনের উপরে দাঁড়ানো, লাস্ট ম্যান, এবং সে যদি ওটা না ফেলে দেয় তাহলে হচ্ছে তারা গোল খেয়ে যায় আর্জেন্টিনা। ইচ্ছা করে ফেলেছে এবং সেটার জন্য সে হলুদ কার্ড লাল কার্ড খেলো। এই লাল কার্ড সেই একমাত্র কিন্তু খেলতে ছিল এনজো ফার্নান্দেজ, পুরো মিডফিল্ডে চেষ্টা করছিল যে রদ্রিদের সঙ্গে মোটামুটি পেসটা দেওয়ার জন্য, ফাইট দেওয়ার জন্য। সে যখন লাল কার্ড খেলো, আসলে তাদের অ্যাটাকিং তো ছিলই না, পরে গেছে মিডফিল্ডও চলে গেছে। গতকালকে ম্যাচে কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে ভালো খেলছে হচ্ছে তাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যদি এমিলিয়ানো মার্টিনেজ এরকম পারফর্ম না করতো তাহলে কিন্তু আরো অনেক গোল খেত। আসলে আমি এটা আমরা যেটা বলছিলাম যে আচ্ছা, আমি যদি আজকে লাস্ট দিন একটা জোকস বলি, হ্যাঁ, জোকসটা হচ্ছে
এক লোক হচ্ছে ইয়েতে লঞ্চে উঠছে, হ্যাঁ, তো অনেক লঞ্চের লোকজন, এক মহিলা পড়ে গেছে পানিতে, তো হঠাৎ করে একটা ছেলে ঝাঁপ দিয়ে পরে মহিলাকে উঠেছে, সবাই ছেলেটাকে অনেক ইয়ে করে বলছে আপনি তো বীর, অনেক খুব ভালো মানুষ, এইভাবে উঠেছেন। সে বলে এই মিয়া ধন্যবাদ দেওয়ার আগে বলেন আমার ধাক্কাটা মারছিল। হ্যাঁ, এই ধাক্কা মারার কারণে সে পড়ে গেছে, উঠাইতে বাধ্য হয়েছে। মার্টিনেজ ছিল তাই, সে ভালো খেলেন, সে বাধ্য হয়েছে, এত পরিমাণে বল আসতেছিল, সে ভালো খেলতে বাধ্য হয়েছে এবং একটার পর একটা সেভ করতে বাধ্য হচ্ছিল। সে আসলে ওই ভালো মানে নিজের থেকে যে বড় প্লেয়ার, কালকে দেখেন সেরা গ্লাভস কে পেয়েছে, মানে গোল্ডেন গ্লাভস, হ্যাঁ, এটা তো পাইছে সিমন, তাই না? এটা তো সে পায় না, কারণ হচ্ছে সে একের প্রতিটা ম্যাচে পারফর্মও কিন্তু অতটা, প্রতি ম্যাচে সে অনেকগুলো গোল করেছে, হ্যাঁ, গোল খেয়েছে। এবং এত পরিমাণে তাকে তার ডিফেন্স, আর্জেন্টিনার ডিফেন্স এত দুর্বল, এরকম যদি দুর্বল ডিফেন্স এবং দুর্বল মিডফিল্ড, হ্যাঁ, আর্জেন্টিনার অ্যাটাকিং মোটামুটি বেশ ভালোই ছিল পুরো টুর্নামেন্টে, কিন্তু তাদের পুরো টুর্নামেন্টে তাদের মিডফিল্ড এবং ডিফেন্স এত খারাপ ছিল যে আমি এটা খেলার আগে বলছি, আজকে খেলা শেষ হয়েছে দেখে বলছি তা কিন্তু না, আমি কিন্তু খেলার আগে এটাই বলেছিলাম, এই কথাটাই বলছিলাম যে তাদের মিডফিল্ড এবং ডিফেন্স আর্জেন্টিনার একেবারেই মানে সাদা মাটা, এবং ওটা 30-40 র্যাঙ্কিং এ যারা আছে তাদের লেভেলে। তো এই জায়গাটা যখন একটা দলের মিডফিল্ড এবং ডিফেন্স এত দুর্বল থাকে, তখন কিন্তু ওই দলের গোলকিপারকে সবসময়, বাংলাদেশে আপনি দেখবেন আগে আমাদের যে বিপ্লব খেলতো, সে বিপ্লব থাকতো সেরা গোলকিপার, কারণ হচ্ছে এত পরিমাণে সেভ করা লাগতো, পুরাটা টাইম 90 মিনিটে খালি সেভ করতো। তো এটা হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার এই কাণ্ড করছে, আর হচ্ছে এই আসার কারণে বল সেভ করতে হয়েছে, তাকে বাধ্য হয়েছে, এটার জন্য সেভ করছে। আর কালকের ম্যাচে আমি বিশেষত হচ্ছে যে আমি এটা ধন্যবাদ দেবো আর কি, এটা হচ্ছে যে এই টুর্নামেন্টের উনাই সিমন হচ্ছে গ্লাভস, হ্যাঁ, তো সেরা গোলকিপার, তারপর হচ্ছে সেরা এবারের ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে রদ্রি হার্নান্দেজ। এবার হচ্ছে এটা নিয়ে কিন্তু আবার অনেকে বলছে যে এটা আসলে মেসিকে দিলেই পারতো, তার শেষ ফুটবল ছিল, মেসিকে এটা তো শেষের বিষয় না, আসলে যে ভালো করবে তাকে দাও, যে আসলে দিয়ে দেওয়া, এটা কি দিয়ে দেওয়া, এটা তো আমার বাসার কোনো বিষয় না, আমার বাসার কোনো শোপিস না, আমি দিয়ে দিলাম। আর গোল্ডেন বল এমন একটা জিনিস, গোল্ডেন বুট কিন্তু এর থেকে আরো লোয়ার নিচে আর কি, একটু ইয়ার থেকে, কারণ হচ্ছে গোল্ডেন বল যে কেউ পেতে পারে। আপনার একটা ছোট দলের একজন, সে 2-3টা ম্যাচে 7-8টা গোল দিয়ে দিল, সে কিন্তু উপরে ফাইনালে না এসেও কিন্তু অনেক সে নিয়ে চলে গেল গোল্ডেন বল সংখ্যার হিসাব। আর গোল্ডেন বলটা হচ্ছে সবচাইতে প্রেস্টিজিয়াস পুরা টুর্নামেন্টে এই 48টা দেশের মধ্যে সমস্ত প্লেয়ারের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার যে তিনিই পাবেন গোল্ডেন বল। এইটা নিঃসন্দেহে রদ্রি যেটা দিয়েছে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। রদ্রি এই টুর্নামেন্টে আপনি দেখেন ফ্রান্সের সাথে রদ্রি একা মিডফিল্ড, রদ্রি হচ্ছে পুরা অজগর সাপ বলে থাকে, সে অপোনেন্টকে পুরা দল নিয়ে নিজের নেতৃত্বে অপোনেন্ট দলকে নিঃশ্বাস বন্ধ করে দেয়, তারপরে মেরে ফেলে। এবং এটা হচ্ছে পর্তুগালকে করেছে, এটা আপনার এই ফ্রান্সকে করেছে, এবং ফাইনালে আর্জেন্টিনাকে মোটামুটি তো নিঃশ্বাস বন্ধ গিলেই ফেলেছে। এই যে এইটার নেতৃত্বে কিন্তু রদ্রি, এবং কুবারসিও তো এবার ইয়াংদের মধ্যে সেরা, কুবারসি, তাদের তিনটাই গেল স্পেনের কাছে গেছে। তো এখন হচ্ছে আরেকটা হচ্ছে এমবাপ্পে পেল গোল্ডেন বুট। তো এই টুর্নামেন্টে আমি হচ্ছে যে এই জন্য বলবো যে তাদের নর্মা, তারপর হচ্ছে পাউ কুবারসি, এবং মিডফিল্ডার পেদ্রো, রদ্রি, এবং হচ্ছে আপনার মিকেল মেরিনো, পুরা লামিন ইয়ামাল দুর্দান্ত। লামিন ইয়ামালের কালকে দেখেন, লামিন ইয়ামালের সামনে কে ছিল, এটা এর ছিল হচ্ছে মানে টাগলাফিকো কালকে পাগল হয়ে গেছে। লামিন ইয়ামাল কি করছে কালকে দেখেন, লামিন ইয়ামাল কিন্তু কালকে ক্রস দেয় খুব একটা, সে কয়েকবার বলটাকে পেঁচাই নিয়ে টাগলাফিকোরে কতক্ষণ ঘুরায় টুরে আবার বলটা আরেকজনের কাছে পাস দিয়েছে, আবার তার কাছে, আবার টাগলাফিকো একটা পর্যায়ে গিয়ে সে টায়ার্ড হয়ে গেছে, সে আর তার সাথে দৌড়াচ্ছে না, সে ছেড়ে দিচ্ছে যে ও আর কত দূর যাবে, ওখানে গিয়ে আরেকজন। এই টায়ার্ডনেসের কারণে কিন্তু পরে কিন্তু আবার আমরা দেখলাম যে আর্জেন্টিনার প্লেয়ার খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, তারপরে আমরা কিন্তু নোংরা কিছু দেখলাম যে তারা মারামারি করছে, এটা এই ধরনের আমরা দৃশ্য দেখতে পেয়েছি, লাল কার্ড খেলো। এবং এই বিশ্বকাপ ফাইনালে যে লাল কার্ডের যে 7টা আছে, এর মধ্যে 4টায় আসলে আর্জেন্টিনা খেয়েছে, তার মধ্যে আজকে গতকালের ম্যাচে 2টা। তাদের কোচও দেখলাম হলুদ কার্ড খেয়েছে। যদি আপনি ম্যাচের পরে আবার দেখবেন যে ইয়ামাল এবং এই স্পেনের গোটা টিমটাই কিন্তু মেসিকে খুব পছন্দ করে, লা মেসি থেকেই তো তারা এসেছে বেশিরভাগ খেলোয়াড়।
তো সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা না। এরপরে আর্জেন্টিনা যে কেন এরকম করলো এটা আসলে খুব অবাক এটা ওই যে একটা বড় আসরে এসে তারা এই পারফরম্যান্স, মানে এটা হয়তো অনেকটা নিজেদের ফ্রাস্ট্রেশনের এটাই তারা আমারও সেটা মনে হচ্ছে যে আসলে মুদ্রা কথা এটাই, নিজেদের ফ্রাস্ট্রেশন থেকে। এবং যখন আর্জেন্টিনা মানে ম্যাচের কোনো পর্যায়ে ফার্স্ট হাইড্রেশন, তারপরে মাঝখানে ব্রেক, পরের হাইড্রেশন ব্রেক, মানে কোনো পর্যায়ে কোনো নিয়ন্ত্রণ ছিল যখন না, কিন্তু অতিরিক্ত সময় গেল পুরা এই ম্যাচে কখনোই খেলায় ছিল না আর্জেন্টিনা, যে কারণে আর্জেন্টিনার টোটাল টিম ফ্রাস্ট্রেটেড ছিল। এবং তাদের এই ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ কিন্তু খেলার মধ্যে ছিল। খেলার পরে আপনি দেখেন লিয়ান্দ্রো পারদেস, তো পারদেস হচ্ছে যে খেলার পরে আপনি যেভাবে করে গাভিকে, স্পেনের মিডফিল্ডার গাভিকে খেলা শেষ গলা চেপে মানে এইভাবে করে মোচড় দিয়ে নিচে ফেলে তারপরে এই জার্সি কভার টেনে ধরে এইভাবে করে তাকে ঘুষি দিতে যাচ্ছে, আরেকজন প্লেয়ার ছিল সামনে, সে একটু করলো, মানে এইটা তো কোনো সভ্য মানুষের কাজ না। তো এটা হচ্ছে হুগো আলমাইদা আরেকজন খেলোয়াড় আছে, সেও দেখলাম যে ও আবার স্পেনের আরেকজন খেলোয়াড়কে ধাক্কাধাক্কি করছে, শেষ সীমায় চলে গেলে জাস্ট এরকম আচরণগুলো হয়। তো কালকে রোমেরো যেই কাজটা করছে, রোমেরো যেই পরিমাণ পেশি দিয়ে খেলছে পুরাটা ম্যাচ, পেশি দিয়ে ধাক্কা ধাক্কি লাথালাথি, হলুদ কার্ডও খেয়েছিল রোমেরো। তো কালকে তো আর্জেন্টিনা 4টা হলুদ, তারপরে লিসান্দ্রো মার্টিনেজ এই ধরনের প্রথম হলুদ কার্ডটা একদম ওই ইচ্ছা করে মেরে, এবং পরেরটা হচ্ছে যে নিজের দলকে বাঁচানোর জন্য, যেটার জন্য এনজো ফার্নান্দেজ, তারপর লিসান্দ্রো মার্টিনেজ খেলো, প্রথম হলুদ কার্ড, তখন তো কোচ তাকে তুলে নিলেন। লিসান্দ্রো মার্টিনেজ দেখছে সে যে পুরো এগ্রেসিভ ছিল, সে কিছুক্ষণের মধ্যে লাল কার্ডটা খেত, এইজন্য আগেই তুলে নিয়েছে, কিন্তু ওই যে এনজো ফার্নান্দেজকে পারে নাই। তারপরে আপনি দেখেন ম্যাকঅ্যালিস্টার, তাদের হচ্ছে সবচেয়ে বড় সুপারস্টার মিডফিল্ডে, যে ম্যাকঅ্যালিস্টার কালকে মানে ফুটবল খেলবে না পায়ে খেলবে, আমার কাছে মনে হচ্ছে পায়ের উপরে মারতেছে। সে পেদ্রিকে মারছে, পেদ্রি তো খুবই টেকনিক্যাল প্লেয়ার, ওইভাবে লাগছে না, সে ফাবিয়ান রুইসকে 3বার করে চার্জ করলো এবং খুব ভয়ঙ্করভাবে। তো হলুদ কার্ড খেলো, সেও কিন্তু লাল কার্ডের পর্যায়ে ছিল, শেষে দেখলাম যে সে আর ধার কাছে যাচ্ছে না। তো এই অবস্থা। এবং কোচ তাদের স্কলানি, যে সে যে আসলেই যে এই পর্যায়ে যে করছে, যে স্কলানিকে আমার ওই রকম ম্যাচিউরড কোচ, আমি যদি বলেন যে স্কলানি কোপা জিতছে, বিশ্বকাপ জিতছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাচিউরিটি আর তার টিম 22 সালে খুব ভালো খেলছে, সে বিশ্বকাপ জিতছে, তার মানে যে এই যে লা ফুয়েন্তের মতন এই লেভেলের কোচ কিন্তু সে না, এমনকি সে টমাস টুগেলের মতন কোচ না সে। যদি এই স্কলানি তার যে ম্যাচিউরিটির অভাব এবং তার যে এই ধরনের ম্যাচে এটা করে না, কারণ হচ্ছে আর্জেন্টিনা তো 3বারের বেশি চ্যাম্পিয়ন ভাই, সে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন আছে, সারা পৃথিবীর তার নাম আছে, সুনাম আছে, তার কোচ এখানে ডাগা উঠে তেরে ফুরে এসে মারতে যাবে, এটা কি ধরনের? এবং এটা খেলা চলাকালীন, কিন্তু এটা কিন্তু না খেলার পরে না, খেলা চলাকালীন মধ্যেই সে কিন্তু হলুদ কার্ড খেলো, এবং সে যেটা কাজ করেছে সে লাল কার্ডের কাজ করছিল, এবং তাকে জানি না কি কারণে লাল কার্ড না দিয়ে হলুদ কার্ড দিল। তো এই যে কালকে পুরা ম্যাচটা মানে আর্জেন্টিনা, আমি বলবো না, অনেকে বলে যে আর্জেন্টিনা ব্লান্ডার করছে, আর্জেন্টিনা কোনো ব্লান্ডার করে নাই। আর্জেন্টিনা পারে নাই, স্পেন দুর্দান্ত খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনা পারে নাই, না পেরে আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে খেলাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য পুরা ম্যাচে পুরা বডি টাচ খেলেছে, পুরাটা শারীরিক খেলা খেলেছে এবং বিশ্রী খেলা খেলেছে। এবং খেলার পরে যেটা হচ্ছে যে এই পারদেশরা যেটা করেছে, পারদেশ আছে আরও ওখানে মার্টিনেজ ছিল, তারা যেই কাজটা করেছে, গাভির সাথে ওখানে আরেকজন ছিল, এই কাজটা এবারে বিশ্বকাপে এই প্রথম, তাও আমরা দেখলাম ফাইনালের পরে, তাও আবার আর্জেন্টিনার মতন দলের কাছ থেকে, এবং এইরকম একটা দল যে এরকম নোংরা খেলা খেলতে পারে, এবং তারা তো কাপ তো পেলই না, বরং তারা একটা বাজে খেলা খেলে একটা ডার্টি খেলা উপহার দিয়ে তারা কিন্তু বিদায় নিল। এবং এই মানুষের মধ্যে এই 4টা বছর মানুষ কিন্তু ভুলবে না যে আর্জেন্টিনা এইরকম খেলা খেলছে। বাংলাদেশে আর্জেন্টিনা অনেক ফ্যান আছে, তাদের কাছে এটা খারাপ লাগছে নিশ্চয়ই, যারা খেলা বোঝে, যারা অন্ধ ফ্যান না, কিছুটা হলো ফুটবল প্রেমী ফ্যান, তাদের কাছে অবশ্যই আর্জেন্টিনা খেলা কোনোভাবে আর্জেন্টিনার এই খেলা তাদের সমর্থকদের কাছেও কখনোই গ্রহণযোগ্য। তবে আমি ভাইয়ের সাথে একটা জিনিস যোগ করতে চাই, যে
যেমন কোচের যে ব্যাপারটা, গুরু আর শিষ্যের একটা ইয়ে কিন্তু ছিল। তা আসলে গুরু যিনি ছিলেন লুইস দে লা ফুয়েন্তে, তিনি কিন্তু দেখিয়েছেন যে তিনি কেন আসলে গুরু। যেমন এইবারের বিশ্বকাপে স্পেনে কিন্তু তিনি অনেক বড় বড় তারকাকে তিনি নেননি, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারকে তিনি নেননি, ড্যানি কারভারাল। সেখানে কিন্তু রাইট ব্যাকে যে ভাইজার কথা বললেন পেদ্রো পোরো, তার জায়গায় কিন্তু অনায়াসে ড্যানি কারভারাল চান্স পেতে পারত, কিন্তু দে লা ফুয়েন্তে তাকে নেননি। তিনি ভরসা রেখেছেন পেদ্রো পোরোর উপর, এবং পেদ্রো পোরো কিন্তু তার অবশ্যই তার এটা মূল্যায়ন করেছে। তো এটাই কিন্তু কোচের একটা মুনশিয়ানা। অবশ্যই, মানে মাঠের বাইরের খেলাটা তো আসলে কোচই খেলে, স্ট্র্যাটেজি মানেই তো কোচ। স্ক্যালোনির ক্ষেত্রে যেমন স্ক্যালোনির শেষের দিকে আমি দেখছিলাম যে উনি দৌড়ে দৌড়ে গিয়ে তার প্লেয়ারদেরকে থামাচ্ছিলেন, কিন্তু তার প্লেয়ারদের তো তার কথা শুনতে হবে। এখন লুইস দে লা ফুয়েন্তে তার প্লেয়ারদেরকে দৌড়ে থামানো লাগছে না, তিনি যেটা বলছেন তার প্লেয়ার সেটাই করছে। এটা সিএম ভাই আপনি দেখছেন কিনা, কোচ ফুয়েন্তে মুখ দিয়ে কিছু বলে না, প্লেয়ারকে আঙ্গুলে ইশারা করে। কালকে কিন্তু কয়েকবারই পেদ্রি এই খেলার প্রায় শেষ দিকে, মানে 10-7-8 মিনিট আছে, ওই সময় কিন্তু পেদ্রিকে ধাক্কা মারার পরে পেদ্রি কিন্তু উঠে দাঁড়ায় তেরিফুরে যাবে, জাস্ট আঙ্গুল দিছে, এভাবে করছে, আঙ্গুল দেখায় বলছে তুমি, তাকে ইন্ডিকেট করছে তুমি, তারপর বলছে এই, এটা করার পরে পেদ্রি কিন্তু থেমে গেছে, আর কোনো এবং কোচ কোনো মুখ দিয়ে কথা বলে না, সে পুরাটা হাতের ইশারায় কিন্তু খেলাটা খেলেছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হাতের ইশারায় খেলে। কিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? সবাইকে ঘুরিয়ে দিয়ে হয়েছে, কোচের ইশারায়, মুখের কথায়, চোখের ভাষায়। কোচের থামানো লাগে না, এত মারামারি হয়েছে। কালকে দেখাতে পারবে যে একটা জায়গায় স্পেনের কেউ একটা গলা ধাক্কা দিছে, কিচ্ছু করছে, স্পেন একটা কার্ড খাইছে, কার্ড তো পরের কথা, স্পেন তো ফাউলই কম করছে কালকে। এটা কোচের শুধুমাত্র ইশারা ছিল যে তুমি এটা করো। আর স্কলানি কালকে মারামারি ঠেকাচ্ছে, মানে আমাদের ওই যে দুই দলে মারামারি হয় না গ্রামে, ওরকম মারামারি ঠেকাচ্ছে তাদের প্লেয়ারকে। তো কালকের ম্যাচে কিন্তু ম্যাচ যতটা নেই হয়েছে, ম্যাচটা এক পেশে হয়েছে একদমই। ম্যাচের পরে কিন্তু আমরা খুব এক্সাইটিং কিছু মুভমেন্ট আমরা দেখি, যেমন ডোনাল্ড ট্রাম্পের একটা কিন্তু ঘটনা ছিল, যিনি স্টেজ থেকে নামতে চাচ্ছেন না, এটা কিন্তু খুব একটা অকওয়ার্ড একটা ইয়ে কিন্তু আমরা দেখেছি। এদিকে প্লেয়াররা সেলিব্রেশনে ব্যস্ত, উনি আসলে কোথায় দাঁড়াবেন বা আসলে সামনে আসবেন কিনা, নিচে যাবেন কিনা, কি করবেন। স্টেনের ওইটা দেওয়ার পরে নিচে নামছে আর কি, নিচে নেমে তো প্লেয়ারদের তো একটা ফ্রেম, ওই ফ্রেমের মধ্যে হচ্ছে শুধু প্লেয়াররা আর তাদের কোচরা থাকবে। তো ইয়োভান্তি হচ্ছে ট্রাম্পকে বোধ হাত দিয়ে সরে আসে, সে হাত দিয়ে তার এইভাবে করছে, থামো থামো, দেখাচ্ছিল যে মানে তুমি যাও আমি আছি এখানে। পরে মুখ দিয়েও বলতেছে একটু সরে, তো বলার পরে সে মনে হয় কত মানে এক পা একটু আগায় আবার দাঁড়িয়ে গেছে, ততক্ষণে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এবং তাদের দেখলাম যে প্লেয়াররা তাদের মতো এদিকে সেলিব্রেশনে ব্যস্ত, ট্রাম্প এদিকে পোজ দিচ্ছে হেসে ক্যামেরার সামনে, মানে এই পাশে পেছনে আরেকজন ক্যামেরাম্যানকে দিছে, মূল ক্যামেরাম্যান তো ছিল ওখানে। তো ফ্রেমে দেখছি, মানে টিভির ফ্রেমেও ওই ফ্রেমটার মধ্যে ওই প্লেয়াররা ছাড়া এক সাইডে শুধু ট্রাম্পকে দেখা যাচ্ছে, ট্রাম্প জানে যে আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখা যাবে। ফুটবলের এই ইতিহাসে কিন্তু এটা প্রথম, মানে ফুটবল এই যখন ফাইনাল কেউ জিতে তখন কিন্তু দলরাই থাকে, দলের প্লেয়াররা থাকে, বাইরে কেউ থাকতে পারে। ক্রিকেটে আমরা অনেক সময় দেখি যে একজন প্রভাবশালী কেউ থাকে। মজার কথা হচ্ছে ওই যে মাঝে মাঝে এফডিসির সামনে গেলে দেখা যায় যে ওই শুটিং এ যে ক্রাউড থাকে তারা মাঝে মাঝে নায়কের মাথার মধ্যে দিয়ে একটু মাথা বের করে উকি দেয়। তো কালকে আরেকটা জিনিস ঘটছে, আরেকটা জিনিস স্পেনের প্লেয়ার যে ইয়ামাল কিন্তু মেডেল নেওয়ার পরে ট্রাম্পের সাথে কিন্তু হাত মিলায় না, আগে মিলিয়েছে, প্রথমবার হাত মিলিয়ে তারপরে আর্জেন্টিনা একটা প্লেয়ারও মিলায় না। হ্যাঁ, এবং ওই আর্জেন্টিনা ওখানে কিন্তু ট্রাম্পের হাত। আরেকটা কথা কিন্তু এবার আপু এই যে স্পেন যে জিতেছে এটা নিয়ে কিন্তু গাজায় একদম উৎসব হচ্ছে, গাজায় কিন্তু উৎসব, এবং গাজাবাসী ফিলিস্তিন স্পেন সব সময় ফিলিস্তিনকে সাপোর্ট করছে, এই জন্য ফিলিস্তিনের উৎসব চলছে। স্পেন এই যে ইয়েতে আর্জেন্টিনার বেশিরভাগ মানুষই হচ্ছে একটা বিরাট অংশ ইহুদি, এবং তারা হচ্ছে যে আগে থেকেই অনেক স্বভাবগতভাবে আগে থেকেই হচ্ছে আর্জেন্টিনার পুরো দেশটাই হচ্ছে যে ইসরায়েলের খুব ভালো ফ্রেন্ড এবং আমেরিকার। এবং এখন যে আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট আছে তার সাথে সে হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর খুব ক্লোজ বন্ধু, এবং নেতানিয়াহু বলছিলেন যে আর্জেন্টিনার জার্সি নিয়ে সে একটা পোস্ট দিয়েছিল যে আর্জেন্টিনার জন্য শুভকামনা নেতানিয়াহু। আর গাজাবাসীরা কিন্তু একদম সবাই তাদের বলছে যে আমাদের দল এবারে স্পেন, পৃথিবীর তারা কিন্তু বিশ্বকাপ শুরু থেকে স্পেন, কারণ হচ্ছে স্পেনই কিন্তু সবার আগে ইউরোপের দল হিসেবে দেশ হিসেবে প্রতিবাদ করে এবং একে স্বীকৃতি দিয়েছে যে আপনার স্বাধীন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে, প্লাস হচ্ছে যে তাদের 6000 অভিবাসীকে নিজেরা নিয়েছে, এবং তাদের উপরে যুদ্ধ করার জন্য ইসরায়েলের সমস্ত যুদ্ধ সামগ্রী নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এবং
আমেরিকার সাথে তার এই জন্য সম্পর্ক খাবারে যে কয়েকদিন আগে 8-10 দিন কয়েকদিন আগে কিন্তু বাণিজ্য বন্ধ হয়ে গেছে আমেরিকার সঙ্গে, এবং নিষেধাজ্ঞার মুখে তারা পড়েছে। ইয়াতে তাদের প্রেসিডেন্ট যে পেদ্রো সানচেজ, সে হচ্ছে যে এই খুবই মানে এই যে ইসরায়েল বিদ্বেষী, সে বলে যে ইসরায়েল হচ্ছে গণহত্যাকারী। তো এই কারণে এই পুরা এই মধ্যপ্রাচ্যের সেন্টিমেন্টটা, যারা পৃথিবীর সমস্ত দেশ যারা গাজার পক্ষে, যারা ফিলিস্তিনি নিপীড়িত মানুষের পক্ষে, তারা কিন্তু শুধু মুসলিম না, ইউরোপিয়ানরাও এবং অন্য ধর্মের লোক যারা আসলে মানবতার মানবতাবাদী সবাই কালকে একটা ফুটবল ম্যাচে নৈতিক সমর্থন দিয়েছে স্পেনকে। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হয়েছে যে খেলার মাঠেও যাদের দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, তারাই জয়ী হয়েছে। এবং আপনি যদি ইথিক্যাল দিক দিয়ে ধরেন তাহলেও ইনোসেন্স মানবতার একটা জয় হয়েছে। কারণ এই জয়টা আসলে তারা তো আবার জয়ের পরেই বলছে যে আমরা ফিলিস্তিনের মানুষকে এটা উৎসর্গ করেছি, এবং তারা কিন্তু একটা বড় অঙ্ক ডোনেটও করছে ফিলিস্তিনের ইয়ের জন্য, ডেভেলপমেন্টের জন্য বা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য। তো আসলে বিশ্বকাপ যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে, যে খেলাটাও সেই রকম, তারা সেই লেভেলে দেখে চ্যাম্পিয়ন হয়েছে, এবং মানবতার দিক দিয়ে, ইথিক্যাল দিক দিয়েও তারা আসলে সত্যি বিশ্ব চ্যাম্পিয়নই হয়েছেন। মানে এটা আমার মনে হয় অবশ্যই আপু, এটা সবারই আসলে এরকমই মনে হয়েছে খেলার পর। এবং আমি কয়েকজন আর্জেন্টিনার সমর্থকদেরও দেখলাম যে তারাও এটাতে পরে সাপোর্ট করেছে, না স্পেনেরই আসলে জেতা উচিত। হ্যাঁ। তো মানে এটাই আসলে কথা, যে শেষ পর্যন্ত আমরা এই আসর থেকে যেটা প্রত্যাশা করছিলাম যে ভালো ফুটবলের জয় হবে, সেটাই হয়েছে। এবং আরও একবার যেটা হয়েছে যে এই আসরের মাধ্যমে বিশ্বের যে মানবতাবাদী যে মানুষরা, তারা আবার এক সূত্রে কিন্তু বাধা পড়েছে। আমি একটু শেষে 1 মিনিট আপনাকে বলি শেষ করার আগে, সেটা হচ্ছে যে স্পেনের কথা বলি। স্পেনের সবার কিন্তু বয়স এখন এভারেজ কিন্তু 23, কারো 19, 18, 20, 22, 23, এই যে কুবার্সি যারা সেরা হলো, ইয়ামাল, পেদ্রি, সবাই কিন্তু এই ধরনের বয়স বা 26। এই দলটা কিন্তু আগামী বছর মানে এই যে আগামী বিশ্বকাপে 30 সালে বা 34 সালে দেখেন এরা কিন্তু একদম পরিণত থাকবে। তাদের 25-26 এই যে রদ্রির মতন 27 বছর হবে যখন, তারা কিন্তু অনেক পরিণত থাকবে, এবং আগামী বিশ্বকাপ কিন্তু স্পেনে হবে। এবং এই দলটা যদি এরকম খেলে, আমার মনে হচ্ছে এই দল আগামী 4 বছর সারা পৃথিবীকে ডমিনেট করবে। এবং আরেকটা বড় কথা বিশ্বকাপে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, তাদের লাইনআপ 4 বছর আগে বলে দিলাম। হ্যাঁ, একটা রেকর্ড এটা হওয়ারই সম্ভাবনা, আরেকটা সম্ভাবনা আছে, তাদের লাইনআপেও কিন্তু অনেক উদীয়মান খেলোয়াড় আছে, সব উদীয়মান এবং তরুণ খেলোয়াড়, এবং এরা এত কম বয়স, মানে অনেকের কম বয়স 23 বছর হলে বলে কম বয়স, আর স্পেনের 23 কম বয়স মানে 19 বছর, 18 বছর, এবং তারা 18 বছরের স্টার। এই যে 19 বছরে পাউ কুবার্সি স্টার, গাভি স্টার, পেদ্রি স্টার, লামিন ইয়ামাল স্টার, এরা সবাই 20-21 বছর বয়স। তো এরা কিন্তু আগামী বিশ্বকাপে, এই জন্য আমি বললাম যে এই 4 বছর আগেই বলে, আমার মনে হচ্ছে এরকম চললে আগামী বিশ্বকাপে স্পেনে আবার জয়ের সম্ভাবনা আছে। আবার হ্যাঁ, তো আমাদের এটাই প্রত্যাশা যে আসলে যারা দক্ষতার মধ্যে দিয়ে ভালো ফুটবল খেলে এই বিশ্বকাপটা জয় করেছে, তারা এই জায়গাটা ধরে রাখবে। এবং আমি জানি না যে আগামী বিশ্বকাপে আসলে নতুন চ্যাম্পিয়ন হবে নাকি আমরা স্পেনকেই আবার চ্যাম্পিয়ন হিসেবে পাবো। তবে যেটাই হোক, বিশ্ব মানবতার জন্য এবং ফুটবলের জন্য আমাদের শুভকামনা থাকবে। ধন্যবাদ।